ভারতের সেন্টিমেন্টটাই হচ্ছে আপনার হচ্ছে এন্ট্রি মুসলিম। সোজা কথা, তারা কখনো ইভেন আপনি তাদের ইনসাইড দ্য ইন্ডিয়া আপনি ঘটনাগুলো দেখেন, তারা যেভাবে আপনার হচ্ছে বাই স্টেট আপনার হচ্ছে রুল করে অথবা যে কোনো কজ তৈরি করে যেভাবে মুসলিম কমিউনিটি এবং ফ্যামিলিগুলোকে কন্টিনিউয়াসলি নিধন করতেছে, এবং এই নির্যাতনের কোনো বিচার পর্যন্ত মুসলিমরা পাচ্ছে না, এবং এদেরকে স্টাবলিশলি এদেরকে রিমুভ করে দেওয়ার জন্য তারা কন্টিনিউয়াসলি তারা সেই প্রবলেমটা ক্রিয়েট করতেছে। নরেন্দ্র মোদী আসার পরে সে একটা রেডিক্যাল হিন্দু কমিউনিটি স্টাবলিশ করছে। তাদের একটাই স্বার্থ, একটাই চিন্তা, যে তারা বোগবাদী এবং আধিপত্যবাদী রাজনীতির দিকে তাদের চিন্তা। সেম ফিলোসফিটা কিন্তু তারা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু তারা শতভাগ গত 17 বছর কিন্তু তাদের পাপেট গভর্নমেন্ট কিন্তু তারা স্টাবলিশ করেছে। এটা স্পষ্ট, একদম ক্রিস্টাল ক্লিয়ার, যেটা নিয়ে ডিবেট করার কিছুই নেই। যে ভারত হচ্ছে, আমি এর আগে প্রথম পার্টেও বলেছি, প্রোপাগান্ডার মেশিন তারা। ভারত শুধু আপনার হচ্ছে বাংলাদেশকে নিয়ে প্রোপাগান্ডা করে, বিষয়টা এরকম না। ভারত পৃথিবীর যে অঞ্চলে যেখানেই মুসলিম কমিউনিটি আছে অথবা যেখানেই তাদের স্বার্থ বিরোধী জনগোষ্ঠী আছে, তাদের বিরুদ্ধেই তারা স্পষ্ট প্রোপাগান্ডা, মিথ্যাচার যা করা সবকিছু তারা করে। আমি একটা উদাহরণও দিয়েছি, এই যে সাম্প্রতিক তুরস্কের যে ঘটনাটা, তুরস্কের এই যে ইস্তাম্বুলের সিটি কর্পোরেশনের মেয়রকে অ্যারেস্ট নিয়ে এরপরে হচ্ছে কিছু বিক্ষুব্ধ আন্দোলন সংগ্রাম কিছুটা হচ্ছে, হবে মিছিল মিটিং তো হবে। এটাকে ভারতীয় মিডিয়া এমন ভাবে হাইলাইট করতেছে যে প্রফেসর ইউনূস সরকারের মতো এরদোয়ানও পালায় চলে যাচ্ছে, এরদোয়ান ক্ষমতা থেকে পড়ে যাচ্ছে, পালায় চলে যাচ্ছে। তা আমি এটা এইভাবে বলি যে আমি এটা একটা কলাম অলরেডি একটা লিখতেছি, এটা যে আমার দেশে আসবে খুব দ্রুত, আপনারা পাবেন যে এই ভারতের সেন্টিমেন্টটাই হচ্ছে আপনার হচ্ছে এন্ট্রি মুসলিম। সোজা কথা, তারা কখনো ইভেন আপনি তাদের ইনসাইড দ্য ইন্ডিয়া আপনি ঘটনাগুলো দেখেন, তারা যেভাবে আপনার হচ্ছে বাই স্টেট আপনার হচ্ছে রুল করে অথবা যে কোনো কজ তৈরি করে যেভাবে মুসলিম কমিউনিটি এবং ফ্যামিলিগুলোকে কন্টিনিউয়াসলি নিধন করতেছে, এবং এই নির্যাতনের কোনো বিচার পর্যন্ত মুসলিমরা পাচ্ছে না, এবং এদেরকে স্টাবলিশলি এদেরকে রিমুভ করে দেওয়ার জন্য তারা কন্টিনিউয়াসলি তারা সেই প্রবলেমটা ক্রিয়েট করতেছে। তাদের একটাই বক্তব্য, তারা বাই স্টেট এ ধরনের প্রোপাগান্ডা গুলো তারা জন্ম দেয়। সুতরাং বাংলাদেশের সাথে এটা তাদের অন্য স্টেটের সাথে যদি তাদের 10% থাকে, বাংলাদেশের সাথে এটা মাল্টিপল হবে। কেন হবে? কারণ এতদিন পর্যন্ত ভারতের আপনার হচ্ছে শেখ হাসিনার আমল বলেন, আপনারা সবাই জানেন যে ভারতের দোস্ত বলেন, বন্ধু বলেন, বাণিজ্যিক সেক্টর বলেন, যা বলেন, সবটা ছিল কিন্তু বাংলাদেশ। সো এই বাংলাদেশ যখন তারা হারাইছে, বাংলাদেশ হারানোর পরে কিন্তু তাদের সবচেয়ে বড় চিন্তার বিষয় হয়ে গেছে, কারণ তার নেইবারিং কোনো ফ্রেন্ডস তারা নাই, যে যার সাথে সে ভাগাভাগি করবে, চিন্তা করবে বা বুদ্ধি শেয়ার করবে, ব্যবসা বাণিজ্য করবে, এটা কিন্তু ভারতের আর নাই। আমি এর আগে একটা প্রোগ্রামে বলেছি, ভারত কিন্তু এখন কমপ্লিটলি একটা এতিম রাষ্ট্র, কারণ ভারতের কোনো ফ্রেন্ডস নাই পৃথিবীতে। আপনি প্রত্যেকটা স্টেট দেখেন, পলিটিক্যাল সায়েন্সের কিছু ইস্যু আছে, যে প্রত্যেকটা স্টেটেরই তার নেইবারিং স্টেট গুলোর সাথে, যদি নেইবারিং স্টেট যদি 5টা থাকে, তার 3টার সাথে সম্পর্ক খারাপ থাকলেও 2টার সাথে মোটামুটি ভালো থাকে। তার দুঃখটা সে অন্তত কারো কাছে গিয়ে শেয়ার করতে পারে। ভারত আজকে এমন একটা জায়গায় পৌঁছাইছে, তার দুঃখ শেয়ার করার মতো কোনো স্টেট কিন্তু তার পাশে নাই। ইভেন তার কমিউনিটির লোকজনও কিন্তু নাই। কারণ একটাই, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী আসার পরে সে একটা রেডিক্যাল হিন্দু কমিউনিটি স্টাবলিশ করছে। তাদের একটাই স্বার্থ, একটাই চিন্তা, যে তারা বোগবাদী এবং আধিপত্যবাদী রাজনীতির দিকে তাদের চিন্তা। সেম ফিলোসফিটা কিন্তু তারা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু তারা শতভাগ গত 17 বছর কিন্তু তাদের পাপেট গভর্নমেন্ট কিন্তু তারা স্টাবলিশ করেছে। যখন চলে গেছে, এখন পুনরায় এটাকে আবার রিস্টাবলিশ কিভাবে করবে, যার জন্য প্রোপাগান্ডা হোক, মিথ্যাচার হোক, বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করা হোক, অথবা বাংলাদেশকে অন্য কোনো বড় পরাশক্তি দিয়ে চাপ দেওয়া হোক, এই সবগুলো কিন্তু তারা করে যাবে। অথবা বাংলাদেশের ভিতর থেকে কোনো মানুষকে তারা আবার তাদের ফ্রেন্ডস বানানোর জন্য, আওয়ামী লীগকে যদি না পারে অন্য কোনো ব্যক্তিকে তারা ফ্রেন্ডস বানাবে, তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাবে। এবং এই চেষ্টা করাটা, এটাই যদি আমরা ধরতে পারি, আমরা যদি ভারতের এই মিথ্যাচার এবং পলিসিগুলোকে যদি আমরা যদি রিড করতে পারি, ধরতে পারি, এটাই আমাদের রাজনৈতিক সফলতা, এটাই আমাদের রাষ্ট্রীয় সফলতা। সুতরাং প্রফেসর ইউনূস চায়না যাচ্ছেন, এটা তাদের একটা বড় ধরনের চিন্তার বিষয় হয়ে গেছে। অথবা প্রফেসর ইউনূসের যে একটা গ্লোবাল ইমেজ আছে, সেই ইমেজটা তাদের জন্য বড় ধরনের একটা কিন্তু ক্রাইসিস হয়ে গেছে। এই গ্লোবাল ইমেজটার কারণে কিন্তু তারা বাংলাদেশের ব্যাপারে কিন্তু ওপেনলি কিছু তারা করতে পারতেছে না। আজকে প্রফেসর ইউনূসের পরিবর্তে যদি অন্য কোনো পার্সন যদি আসতো, এতদিন বাংলাদেশে দেখতেন ভিন্ন চেহারা কিন্তু দেখা যেত, আমার মনে হচ্ছে আর কি।
কিন্তু সেই চিত্রটা কিন্তু আমরা শুধুমাত্র আমাদের উপর একটা আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট রহমত, যে প্রফেসর ইউনূসের মতো একজন মানুষকে, গ্লোবাল একটা ফিগারকে আমাদের রাষ্ট্রের, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসেবে তিনি আমাদেরকে বকশিশ করছেন, যার কারণে আমরা এখনো পর্যন্ত আমাদের বিষয়গুলো নিয়ে আমরা হ্যান্ডেল করতে পারতেছি। তো এটা ভারত কিন্তু এটা করে যাবে, ভারত কিন্তু চাইবেই, ভারত কখনো বাংলাদেশের সাথে ফ্রেন্ডলি রিলেশন চায় না। ফরেন পলিসিতে ডেমোক্রেসির যে ফিলসফি, সেই ফিলসফিতে একটা রাষ্ট্রের ফরেন পলিসি যেভাবে হওয়া উচিত, সেই মেজাজে কিন্তু ভারত কিন্তু কোনো স্টেটের সাথে, নেইবারিং স্টেটের সম্পর্ক কিন্তু তারা মেনটেন করে না। না করার কারণেই তার পার্শ্ববর্তী প্রত্যেকটা রাষ্ট্র থেকে কিন্তু তারা হোঁচট খেয়ে, কিন্তু সর্বশেষ বাংলাদেশ থেকে তারা হোঁচট খেয়েছে। সুতরাং তাদের আধিপত্যবাদী এবং ভোগবাদী যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা কিন্তু তাদের মেজাজ থেকে কিন্তু যায় নাই। তো তারা কিন্তু এটাকে রিস্টাবলিশ করার জন্য তারা কিন্তু তাদের পরিকল্পনা, তাদের প্রপাগান্ডা, তাদের মিথ্যাচার, তাদের মেইনস্ট্রিম মিডিয়া বলেন, যা বলেন, স্টেট বলেন, প্রত্যেকটা কিছু তারা চালাই যাবে। আমাদের সচেতনতা হচ্ছে আমরা যাতে তাদের সেই পাতানো ফাঁদে আমরা পা না দিই, আমরা যাতে না পড়ে যাই, আমরা যাতে তাদের কাছে ধরা না দিয়ে যাই, আমাদের এই জায়গায় বিচক্ষণতার পরিচয় দিতে হবে। তাহলে আমরা অন্তত আমাদের স্বাধীন সার্বভৌম যে একটা রাষ্ট্র আমরা পেয়েছি, এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আমরা একদম স্বাধীন নাগরিক এবং স্বাধীন জনগণ হিসেবে আমরা সম্মানের সহিত মাথা উঁচু করে কিন্তু আমরা বসবাস করতে পারবো, থাকতে পারবো। তা আমরা দোয়া করি আল্লাহর কাছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার এই রক্তক্ষয়ী যে সংঘর্ষ, যে গণ অভ্যুত্থান 24-এ হয়েছে, এই ধরনের কোন চিত্র বাংলাদেশে না হোক। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদের মিউচুয়াল যে রেসপেক্ট, যে একজন রেসপেক্টেড একজন সিটিজেন, এই জায়গাটা মাথায় রেখে রাজনৈতিক দলগুলো, সাধারণ জনগণ কোঅপারেশনের মাধ্যমে ডেমোক্রেটিক একটা স্টেট তারা প্রতিষ্ঠা করবেন। ডেমোক্রেটিক একটা স্টেট প্রতিষ্ঠা, জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, এই প্রত্যাশা আমরা রাখি ইনশাআল্লাহ। এবং রাজনৈতিক দলগুলোর কাছে আমার সবসময় একই প্রত্যাশা, যে আপনাদের প্রতি বিনীত অনুরোধ, রাজনৈতিক বিতর্ক, বাকবিতণ্ডা থাকবে, আমরা সবাই কিন্তু দিন শেষে একই পরিবারের সন্তান। এই রাষ্ট্রটাকে আমরা একটা পরিবার মনে করি, যে এক ঘরের মধ্যে একজন এক রাজনৈতিক দলের সদস্য হতে পারে, দিন শেষে কিন্তু আমরা ভাই ভাই কিন্তু আবার এক হচ্ছি। ঠিক এই রাষ্ট্রটাকে আমরা সেভাবে আমরা নিই। যারা স্পষ্ট দেশদ্রোহী ছিল, যারা ফ্যাসিস্ট ছিল, তারা বাংলাদেশ থেকে চলে গেছে। আমাদের কোনো বিতর্কের কারণে, আমাদের কোনো বাকবিতণ্ডার কারণে সে ফ্যাসিস্টেরা যাতে আর সুযোগ না পায়, তারা বাংলাদেশে যাতে আবার বিশৃঙ্খলা তৈরি করতে যাতে সুযোগ না পায়, আমরা এদিকে একটু খেয়াল করব। তাহলে আমাদের রাষ্ট্র আমাদের জন্য আমাদের মতো বাসযোগ্য হয়ে আমাদের কাছে আসবে। জি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজকের প্রাজ্ঞ আলোচকবৃন্দ এবং দর্শক সবাইকে। প্রত্যেকটা রাষ্ট্র, আমাদের জগলুল হায়দার স্যার ভালো বলবেন, উনি রাষ্ট্রবিজ্ঞানী, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি যতটুকু জানি, প্রত্যেকটা রাষ্ট্র যখন স্বাধীন হয়, স্বাধীন হওয়ার পর থেকে পরিপূর্ণভাবে রাষ্ট্র মুক্ত হওয়ার জন্য সময় লাগে। আমরা বলবো বাংলাদেশের ক্ষেত্রে সেই সময়টা বেশি লেগেছে। সেটা যেটা আমাদের হওয়ার কথা ছিল 71 থেকে হয়তো খুব দ্রুত হওয়ার কথা ছিল, কিন্তু রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক বিভিন্ন ধরনের মতানৈক্য বা ভারতীয় আধিপত্যবাদের যে চরম কষাঘাত বাংলাদেশের উপরে ছিল, বাংলাদেশের 71 কে যেভাবে স্বাধীন করার জন্য ভারত সাপোর্ট দিয়েছিল, সমর্থন দিয়েছিল, তাদের সেই হীন স্বার্থ হাসিল করার জন্য এতদিন তারা বাংলাদেশে যেভাবে বাংলাদেশের মানচিত্রকে তারা টুটি চেপে ধরেছিল, সেখান থেকে 24-এ আমরা বলতে পারি যে সেই আধিপত্যবাদ থেকে আমরা মুক্ত হয়েছি। তার মানে এটা না যে আমি এখন 71-কে খাটো করে দেখবো, 24-কে বড় করে দেখবো, অথবা 24-কে বড় করে দেখবো, 71-কে খাটো করে দেখবো, এই ধরনের কোনো ডিবেটের কোনো সুযোগ নেই। আমাদের অ্যাকচুয়ালি এখন যে কাজটা করা উচিত, যে স্টেট আমরা পেয়েছি, আমাদের স্টেট কিন্তু এখনো ভঙ্গুর, এখনো প্রত্যেকটা অর্গান কিন্তু ভেঙে খান খান অবস্থায় আছে। কোন প্রতিষ্ঠান, সরকারের অধীনস্থ কোন প্রতিষ্ঠান কিন্তু স্বয়ংসম্পূর্ণভাবে স্টেবল না, প্রত্যেকটা জায়গায় করাপশন, করাপ্টেড। এই সেক্টরগুলো কিভাবে আমরা গঠন করব, আমাদের রাজনৈতিক দলগুলোর উচিত এদিকে মনোনিবেশ করা। 71-24-এর বিতর্ক করে তো আপনি রাষ্ট্র গঠন করার জন্য আপনি মনোনিবেশ করতে পারবেন না। আপনার মাথায় পোকা কেন আসবে? এখন আপনি 24-এ এসে আপনি স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন, আপনি রাষ্ট্র গঠনের চিন্তা করতে পারতেছেন, যেটা এতদিন পর্যন্ত পারেন নাই। 24-কে যে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে, বিশেষ করে যারা 24-এ আন্দোলন করেছেন বা অভ্যুত্থান করেছেন, তাদের পক্ষ থেকে যে বক্তব্য যে সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় স্বাধীনতা, অপরদিকে বিএনপি থেকে অনেকে বলছেন যে 24-এ দ্বিতীয় স্বাধীনতার কথা যারা বলে তারা আসলে পরাজিত শক্তি, অর্থাৎ 71-এর পরাজিত। এটা হচ্ছে বিএনপির রাজনীতিবিদদের মন গড়া ঘোলাটে বক্তব্য। আপনার হচ্ছে এখানে আমি কেন বলবো ঘোলাটে বক্তব্য, কেন বলবো এটা পরাজিত শক্তি আর অপরাজিত শক্তি তো কোনো প্রশ্ন আসে না। আপনি পরাজিত আর বিজয়ী শক্তিতে কি তফাৎ করতে চাচ্ছেন এখন বাংলাদেশে? 71-এর হিস্ট্রিতে আপনার হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল, ইটসেলফ বিএনপি, জামাত ইসলামী বলেন, আওয়ামী লীগ বলেন, যতগুলো রাজনৈতিক দল, প্রত্যেকটা রাজনৈতিক দলের কন্ট্রিবিউশন এবং অংশগ্রহণ নিয়ে কিন্তু ডিবেট আছে।
সুতরাং এটাকে আপনি পরাজিত শক্তি অপরাজিত শক্তি এই ধরনের কথা বলার কোনো প্রশ্ন আসে না। 24কে আপনি স্বাধীনতার পরিপূরক বলতে পারেন, 24কে আপনি 71-এর স্বাধীনতার পরিপূরক বলা যেতে পারে। যে 71 আমরা ভূখণ্ড পেয়েছি, আমরা রাষ্ট্রের শতভাগ স্বাধীনতা আমরা পাই নাই। এই সেন্সে আপনি 24কে স্বাধীনতার পরিপূরক বলতে পারেন। এখানে আবার পরাজিত শক্তি ও অপরাজিত শক্তি, বিজয়ী শক্তি এই ধরনের ডিবেটের কোনো প্রশ্ন নাই। এগুলো কথা বলাটা আমার মনে হচ্ছে আমাদের সময় নষ্ট হওয়া। আমাদের রাজনৈতিক দলগুলোর মেইন ডিউটি যেটা হওয়া উচিত সেটি হচ্ছে এই ভঙ্গুর রাষ্ট্রটাকে কিভাবে গঠন করা যায়, এই ভঙ্গুর রাষ্ট্রটাকে কিভাবে আমরা জনগণের রাষ্ট্র হিসেবে আমরা দিতে পারি সেদিকে আমাদের মনোনিবেশ করা উচিত। আমাদের ভোগবাদী রাজনীতি থেকে বেরিয়ে এসে জন রাজনীতি, জন অধিকার রক্ষার রাজনীতিতে আমাদেরকে মনোনিবেশ করা উচিত। কারণ আপনি জানেন আপনার পাশে কিন্তু স্পষ্ট শত্রু কিন্তু আপনার 3 দিকে কিন্তু আপনাকে ঘেরাও করে রেখেছে।